আজকে আমরা পুরা ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ক্লাসটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো শুরু করা যাচ্ছে। ক্লাসে সবাই একটু জয়েন হয়ে যান। কে, কে ক্লাসটা করছেন কমেন্টে একটু জানান। আর কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি সেটা একটু আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। খুবই উপকারী আলোচনা হবে। আজকের এই ক্লাসটা করার পর ইনশাআল্লাহ ভাষা আন্দোলন নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে ভাষা আন্দোলন। আমি শুরুতে আপনাদের ভাষা আন্দোলনকে একটু গল্পের মতো করে বলছি। আশা করি গল্পটা মানে এটাকে আসলে ইতিহাস হিসেবে নেন, গল্প হিসেবে নেন। পড়া হিসেবে নিলে ঝামেলা লাগবে, প্যাঁচা লাগবে, হ্যাঁ? একটু মানে ইতিহাস হিসেবে নেন, গল্পের ছলে আমরা বিষয়টা বুঝে ফেলি। তো ১৯৪৭ সালে ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়। ১৯৪৭ সালে ১৪ আগস্ট। কিন্তু পাকিস্তান স্বাধীন হওয়ার আগেই রাষ্ট্রভাষা কি হবে এই নিয়ে মতবিরোধ শুরু হয়ে যায়। আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি প্রস্তাব করেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু। তো এটা শোনার পর বাংলাদেশের ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি প্রতিবাদ করলেন। কেননা বাংলাদেশে মানে পাকিস্তানে টোটাল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষ হচ্ছে ৫৬%, আর উর্দু বলা মানুষ হচ্ছে মাত্র ৩.২৭%। উর্দু বলতো বাংলা ভাষাভাষী মানুষ কত পার্সেন্ট? বাংলা ভাষাভাষী মানুষ ছিল হচ্ছে ৫৬%, যেখানে উর্দু বলতো মাত্র মাত্র ৩.২৭% মানুষ বলতো উর্দু। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি প্রতিবাদ করলেন, তিনি বিভিন্ন লেখনী লিখলেন। অর্থাৎ আমাদের এই ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার আগেই ভাষা নিয়ে আসলে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তো ১৯৪৭ সালে দেশ বিভক্ত, পাকিস্তান স্বাধীন হলো ১৪ই আগস্ট। এরপর আমরা ক্রমান্বয়ে বিভিন্ন ঘটনাবলী এই পেজের মধ্যে আমি শুরুতে সবগুলো একটু বলে ফেলি, তারপরে আমরা বিস্তারিত যাব। হ্যাঁ, এরপর ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর বা কোথাও কোথাও বলা হচ্ছে ১ সেপ্টেম্বর গঠিত হয় তমুদ্দুন মজলিস নামে একটা সংগঠন, একটা সাংস্কৃতিক সংগঠন। এই সাংস্কৃতিক সংগঠন নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো। তারপরে আমরা বিভিন্ন ধরনের আরো সংগঠন তৈরি হয়েছিল, বিভিন্ন ধরনের রাষ্ট্রভাষার কমিটি পরিষদ গঠিত হয়েছিল, সেগুলো নিয়ে কথা বলবো। বিভিন্ন শহীদ মিনার নিয়ে, বিভিন্ন ধরনের ভাস্কর্য নিয়ে কথা বলবো। ভাষা আন্দোলনের উপর বিভিন্ন ধরনের যে কবিতা আছে, আপনার হচ্ছে গান আছে, নাটক, উপন্যাস আছে, গল্প আছে, এই সবগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সবগুলো বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এই ট্রিক্স গুলো দেখার পরে না আপনার কাছে এগুলো, এই যে আজকের ক্লাসটা যে করবেন তার কাছে পড়তে হবে না, অটোমেটিক্যালি মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ভাষা শহীদদের নিয়ে বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করব। এই যে নেমনিক পদ্ধতিতে আমি আলোচনা করব, মানে সিস্টেমটা কিন্তু আমি আবারও বলছি নেমনিক পদ্ধতি, যেটা আপনাকে সহজে মনে রাখতে সাহায্য করবে। খুব কম পড়তে হবে, বাট আপনার মনে থাকবে। ঠিক আছে, তো আমরা আলোচনায় প্রবেশ করছি। তো ভাষা আন্দোলন নিয়ে আমি যেটা বলেছিলাম যে ভাষা আন্দোলন নিয়ে প্রথমে ১৯৪৭ সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ তিনি প্রস্তাব করেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। আর এই প্রস্তাবের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আমাদের ভাষা সমস্যা নামে একটি প্রবন্ধ, একটি লেখনী লিখেন দৈনিক আজাদ পত্রিকায়, একটা প্রবন্ধ লিখেন। কি নামে? আমাদের ভাষা সমস্যা নামে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি প্রবন্ধ লিখেন দৈনিক আজাদ পত্রিকায়। এবং তিনি বলেন যে যে বিখ্যাত উক্তি, যেটা নিয়ে প্রায়ই এমসিকিউ আসে, প্রায়ই প্রশ্ন আসে, যে একটি ভাষণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছিলেন যে আমরা হিন্দু বা মুসলমান যতটুকু সত্য তার চেয়ে বড় সত্য হচ্ছে আমরা বাঙালি। এই যে কথাটা, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বড় সত্য হচ্ছে আমরা বাঙালি, এই কথাটা বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো আমরা এখান থেকে কিছু এমসিকিউ একটু দেখে নিই, কিছু এমসিকিউ। এই যে ছোট্ট একটা আলোচনা থেকে অনেকগুলো এমসিকিউ। পাকিস্তানের কত পার্সেন্ট বাংলা ভাষাভাষী মানুষ ছিল? ৫৬%। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এই কথাটা কার? এই কথাটা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা আন্দোলন শুরু হয়, ভাষা আন্দোলন শুরু হয়েছিল কি ১৯৫২-তে? না, ভাষা আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৭ সালে। ১৯৪৭ সাল থেকেই ভাষা আন্দোলন শুরু হয়। আচ্ছা, আমরা কিন্তু ডিপে যত ঢুকবো তত বেশি মজা হবে। শুরুর দিকে আলোচনাগুলো নিরামিষ টাইপের, বাট যত বেশি আমরা ডিপে ঢুকবো আলোচনার তত বেশি কিন্তু ম্যাজিক শুরু হবে। ম্যাজিক, হ্যাঁ, সাধারণ জ্ঞানের ম্যাজিক শুরু হবে। গণপরিষদের মধ্যে যখন প্রথম গণপরিষদ হয়, প্রথম গণপরিষদের মধ্যে দুটি ভাষাই গণপরিষদের ভাষা হিসেবে ছিল। একটা হচ্ছে
ইংরেজি, আর একটা ছিল উর্দু। তো সেই গণপরিষদে, পাকিস্তানের গণপরিষদে প্রথম অধিবেশনটা বসে হচ্ছে 1948 সালে। 1948 সালে প্রথম গণপরিষদের অধিবেশনটা বসে। প্রথম অধিবেশন কখন বসে? 1948 সালে প্রথম গণপরিষদের অধিবেশনটা বসে। তো সেখানে আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত, যখন বলা হয় যে গণপরিষদের ভাষা ছিল উর্দু আর ইংরেজি, এটার পাশাপাশি ধীরেন্দ্রনাথ দত্ত তিনি বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে রাখার জন্য প্রস্তাব করেন, কিন্তু উনার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করা হয়। তো প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের পরিষদের ভাষা উর্দু ও ইংরেজি পাশাপাশি প্রথম বাংলাকে অন্যতম ভাষা করার দাবি কে জানান? ধীরেন্দ্রনাথ দত্ত। কে জানান? ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, এই ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম তিনি বাংলাকে অন্যতম ভাষা হিসেবে রাখার প্রস্তাব করেন। তো আমাদের প্রশ্ন আসে যে পাকিস্তান গণতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে করেছিলেন? করেছিলেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। কে করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন জিয়াউদ্দিন আহমেদ। কে ছিলেন? জিয়াউদ্দিন আহমেদ, আমরা একটু আগে বলেছিলাম। আচ্ছা, পাকিস্তানের উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? দাবি জানিয়েছিলেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ওকে, আচ্ছা। 1947 সালের সেপ্টেম্বর মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যক্ষ আবুল কাসেম তিনি তমুদ্দুন মজলিস তৈরি করেন। তমুদ্দুন মজলিস নামে একটা সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। এই তমুদ্দুন মজলিস এটা কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, এটা ছিল একটা সাংস্কৃতিক সংগঠন। তো এই সংগঠনটা 1947 সালের 15 সেপ্টেম্বর গঠিত হয়েছিল, 1 বা 2 সেপ্টেম্বর, প্রশ্নের মধ্যে বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে, 1 বা 2 সেপ্টেম্বর। এটা 1947 সালের 15 সেপ্টেম্বর একটা পুস্তিকা লিখে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু নাকি বাংলা, পাকিস্তান রাষ্ট্রভাষা উর্দু নাকি বাংলা, এই নামে তিনি একটা পুস্তিকা বের করেন। ঠিক আছে, এটা 1947 সালের 15 সেপ্টেম্বর। 1947 সালের অক্টোবরের 1 তারিখে ওনারা একটা সংগঠন তৈরি করেন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে। ওনারা 1 অক্টোবর একটা সংগঠন গড়ে তোলেন। তো আমরা এই যে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, আসলে আমি আগে থেকেই না বলি, একটা ধাপে ধাপে যাই। তো এই 1947 সালের অক্টোবরে ওনারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সংগঠনটি গড়ে তোলেন। এরপরে কোনো কিছু হয়নি, তেমন একটা আন্দোলনের একটু স্তীমিত হয়ে গিয়েছিল। বাট 1948 সালের 1948 সালের 2 মার্চ ওনারা এই সংগঠনটাকে পুনরায় গঠন করেন। এই জন্য আমরা বলতে পারি তখন এটা নাম দেওয়া হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা দ্বিতীয়বার গঠন হয় 2 মার্চ 1948 সালে। এবং 1948 সালের 11 মার্চ এই যে সংগঠনের মাধ্যমে, এই পরিষদের মাধ্যমে, এই কমিটির মাধ্যমে একটা আন্দোলন গড়ে ওঠে। 11 মার্চ 1948 সালের 11 মার্চ। আর ওই আন্দোলনে ওই ধর্মঘটে বঙ্গবন্ধুকে সহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়। এজন্য 1948 থেকে 1952 সাল পর্যন্ত 11 মার্চকে ভাষা দিবস হিসেবে পালন করা হতো। আচ্ছা, আমরা ধাপে ধাপে যাচ্ছি। তো এই 11 মার্চের পরে আসলে আমি এই ঘটনাটাতে আসতেছিলাম, এই জন্য আমি আগের ঘটনাটা একটু বলে নিলাম। 11 মার্চের পর 1948 সালের 21 মার্চ মোহাম্মদ আলী জিন্না উনি ঘোষণা করে বসলেন, তাও আবার বাংলাদেশের রেসকোর্স ময়দানে এসে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, ওখানে এসে তিনি ঘোষণা করলেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বাঙালি খেপে গেল। শুধু উনি রেসকোর্স ময়দানেই বলেন নাই, 21 মার্চ রেসকোর্স ময়দানে বলছেন, 48 সালের 24 মার্চ গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা শুরু করলেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্র জনতা তো খেপে গেল। তো উর্দু ঘোষণা কবে হয়েছিল? আমরা প্রথম উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা পাবলিকলি দিয়েছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। আমরা যদি এখানে প্রশ্নগুলো একটু দেখি, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রথম ঘোষণা করেন কে? জিন্না, মোহাম্মদ আলী জিন্না এই ঘোষণা করেন। জিন্না প্রথমে এই ঘোষণা দেন কত তারিখে? 21 মার্চ এই ঘোষণা দেন 1948 সালে। জিন্না দ্বিতীয়বার এই ঘোষণা কবে দেন? 24 মার্চ দেন। 24 মার্চ 1948 সালে কার্জন হলে এই ঘোষণা দেন। আর এরপর এটা তো ছিল জিন্নার ঘোষণা। যখন ভাষা আন্দোলনের যখন পাকিস্তান বিভক্ত হওয়ার সময় বাংলাদেশের
মানে পূর্ব বাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত। তো এই খাজা নাজিমুদ্দিন 1947 সালে তিনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু 1952 সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। 1952 সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তো 1952 সালে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর উনিও ঘোষণা দিলেন 26 জানুয়ারি, উনি ঘোষণা দিলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 26 জানুয়ারি 1952 সালের কত তারিখে? 1952 সালের 26 জানুয়ারি তিনি ঘোষণা দিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন বাঙালিরা আরেকটা কমিটি গঠন করে, তখন আরেকটা কমিটি গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। সেটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবং এরপরে আসলে মূল আন্দোলনটা শুরু হয়। আমরা এখানে একটু কথা, যেটা আগে আমরা বলেছি যে 11ই মার্চ বঙ্গবন্ধু সহ অনেকেই গ্রেপ্তার হন। আচ্ছা, আমি কতগুলো সংগঠন নিয়ে কথা বলবো যে সংগঠনগুলো গঠিত হয়েছিল। এই সংগঠনগুলো থেকে এমসিকিউ আসে, এই সংগঠন থেকে প্রশ্ন আসে। আমাদের 4টা সংগঠন নিয়ে আলোচনা করব, একটা আসলে ভাষা আন্দোলনের পক্ষে আর একটা বিপক্ষে। তো প্রথম, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1 অক্টোবর 1947 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা কিন্তু তমুদ্দুন মজলিসের যিনি তৈরি করেছিলেন, যিনি গঠন করেছিলেন আবুল কাসেম, তিনি এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। এটা গঠন করেন 1 অক্টোবর 1947 সালে, এবং সেটা সভাপতি রাখা হয় নুরুল হক ভুইয়াকে। আচ্ছা, এরপর আমি তারিখগুলো একটু মনে রাখবেন। 1 অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এরপর এটাকে আবার পুনরায় গঠন করা হয় 2 মার্চ। 1 অক্টোবর 1947 সালে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরপর পরবর্তীতে আবার 2 মার্চ 1948 সালে আবারও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে। তখন এটা সভাপতি রাখা হয় হচ্ছে শামসুল আলমকে। পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয় 11ই মার্চ 1949 সালে। 11ই মার্চ 1949 সালে গঠিত হয় হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি, যেটা 17 সদস্য বিশিষ্ট, এবং সেটার সভাপতি ছিল মাওলানা আকরাম খা। এটার উদ্দেশ্য ছিল কি জানেন? এই পূর্ব বাংলা ভাষা কমিটির উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষার যে বাংলা অক্ষরগুলো আছে এগুলোকে যেন আরবিতে কনভার্ট করা যায়, মানে বাংলা ভাষাটা আরবিতে লেখা হবে। এই উদ্দেশ্য নিয়ে ওনারা বাংলা ভাষা কমিটি গঠন করে। এটা অবশ্য সরকারের পক্ষ থেকে গঠিত হয়, 17 সদস্য বিশিষ্ট, যেটার মানে সভাপতি ছিলেন আকরাম খা। এটা খুবই পরীক্ষায় আসে। এরপর 1950 সালের 11ই মার্চ 1950 সালের 11ই মার্চ বিশ্ববিদ্যালয়ের তখন আরেকটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তার আগে শুধু নামটা হবে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 11ই মার্চ 1950 সালে। আর সেটার সভাপতি ছিলেন আব্দুল মতিন। এরপর ওই যে একটু আগে বলেছিলাম যে খাজা নাজিমুদ্দিন, উনিও ঘোষণা দিয়েছিলেন, উনিও 26 জানুয়ারি 1952 সালে ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এরপরে 31 জানুয়ারি 1952 সালে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদ আর কমিটি একই কথা, গঠিত হয়। আর সেটার আহ্বায়ক ছিলেন কাজী গুলাম মাহবুব। এটা কিন্তু পরীক্ষায় আসে। আহ্বায়ক কে ছিলেন? কাজী গুলাম মাহবুব। আর ওটার সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সভাপতি কে ছিলেন? এই যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি একটু শর্টকাটে লিখি, ভাসানী ছিলেন এটার সভাপতি। আমি সবগুলো কমিটি নিয়ে আবার একটু আলোচনা করি, আবার একটু বলি। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠিত হয়েছিল 1 অক্টোবর 1947, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরপরে পুনরায় এটা নতুন নাম নিয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে গঠিত হয় 2 মার্চ 1948 সালে। এরপর 11ই মার্চ 1949 সালে গঠিত হয় পূর্ব বাংলা ভাষা কমিটি, যেটা সদস্য ছিল 17 জন, যেটার আহ্বায়ক ছিল বা যেটা সভাপতি ছিল আকরাম খা। এটা পরীক্ষায় খুব আসে। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠিত হয় 11ই মার্চ 1950 সালে। 11ই মার্চ 1950 সালে গঠিত হয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর সর্বশেষ যেটা বেশি আসে, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, পরিষদ আর কমিটি একই জিনিস, 31 জানুয়ারি বা 30 জানুয়ারি 1952 সালে, যেটার আহ্বায়ক ছিলেন কাজী গুলাম মাহবুব আর যেটা সভাপতি ছিলেন ভাসানী। আচ্ছা, নেক্সট,
1952 সালের ভাষা আন্দোলনের সময় এই প্রশ্নগুলো খুব আসে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। মালিক গোলাম মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদটা একটু উপরে লিখি। আচ্ছা, মালিক গোলাম মোহাম্মদ, উনি ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল। পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন 1952 সালে মালিক গোলাম মোহাম্মদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী 1952 সালে। আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। যদি প্রশ্ন করা হয় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর কি হবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আর যদি প্রশ্ন করা হয় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। আচ্ছা, আমি এখানে কতগুলো প্রশ্ন একটু দিচ্ছি, এগুলো থেকে খুব এমসিকিউ আসে, সবগুলোকে আমি একত্রে আলোচনা করছি। হ্যাঁ, 1952 সালে যে ভাষা আন্দোলন ছিল তখন বাংলা সন কত ছিল? বাংলা সন ছিল 1358। এটা ছিল 8 ফাল্গুন, আর দিনটা ছিল বৃহস্পতিবার। দিনটা কি ছিল? বৃহস্পতিবার। বাংলা সনটা ছিল 1358, 8 ফাল্গুন, আর দিনটা ছিল বৃহস্পতিবার। জাতীয়বাদের উন্মেষের প্রথম ঘটনা ছিল ভাষা আন্দোলন। জাতীয়বাদ উন্মেষের প্রথম ঘটনা কি ছিল? ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন এটা একটি, আচ্ছা, বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি হচ্ছে কি? বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি। ভাষা ও সংস্কৃতি, এটা হচ্ছে বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি। বাঙালি জাতীয়বাদের বিকাশ লাভ করে ভাষা আন্দোলনের মাধ্যমে। যার ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে কি? ভাষার ভিত্তিতে পূর্ব বাংলায় আন্দোলন হয়েছিল। পূর্ব ও পশ্চিমে পাকিস্তানের মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় কি নিয়ে? ভাষা নিয়ে। পূর্ব বাংলায় মোট জনসংখ্যায় বাংলা কথা বলতো কত পার্সেন্ট? 56%। পূর্ব বাংলার মোট জনসংখ্যার উর্দু কথা বলতো 3.27%। বাকি লোক সংখ্যায় কথা বলতো যে যে ভাষায়, সেখানে পাঞ্জাবি ভাষা ছিল, পশতুন ভাষা ছিল, ঠিক আছে। আর করাচি শিক্ষা সম্মেলনে উর্দুকে প্রথম পাকিস্তান রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয় 1947 সালে। ভাষা আন্দোলন চলাকালীন 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস ছিল হচ্ছে 11ই মার্চ। ভাষা আন্দোলনের সময় 17 সদস্যের পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি ছিলেন কে? আকরাম খা। সভাপতি কে ছিলেন? আকরাম খা। আকরাম খা। আকরাম খা, ঠিক আছে। এই ছিল হচ্ছে তথ্যীয় আলোচনা। এখন আমরা একটু গভীর আলোচনায় যাব। তথ্যীয় আলোচনাগুলো আসলে সিম্পল, সবাই মনে রাখবে। এখনকার আলোচনাগুলো একটু খেয়াল করবেন। বাংলা ভাষার স্বীকৃতিগুলো কে কে দিয়েছিল? বাংলা ভাষার স্বীকৃতিগুলো 1953 সালের 21শে ফেব্রুয়ারি আমরা প্রথম ভাষা আন্দোলন হিসেবে মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। 1953 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম মাতৃভাষা দিবস পালিত হয়। 1954 সালের 9 মে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে স্বীকৃতি দেয়। 1954 সালের 9 মে। 1956 সালের 29 জানুয়ারি প্রথম পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়। পাকিস্তান সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয় কত সালে? 1956 সালের 29 জানুয়ারি। এবং সংবিধানটার কত নং অনুচ্ছেদে? 214 নং অনুচ্ছেদে। 214 নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় সাংবিধানিকভাবে। আর 1987 সালে আইন করা হয়, বাংলাদেশের জাতীয় সংসদে আইন করা হয় যে সর্বস্তরে যেন বাংলা ভাষা প্রচলিত হয়। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য আইন হয় কত সালে? 1987 সালে। আন্তর্জাতিকভাবে আমাদের বাংলা ভাষার স্বীকৃতিগুলো কখন কখন হয়েছিল? আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার স্বীকৃতিগুলা এটা আসে না তেমন। 1999 সালে ইউনেস্কো তার 30তম অধিবেশনে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় 1999 সালে। 2000 সালে 188টি দেশ 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। 188টি দেশ।
আর সরি, এখানে আরেকটা বিষয়, 1999 সালের 17ই নভেম্বর 1999 সালের 17 নভেম্বর 30তম অধিবেশনে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আর 2000 সালে 188টি দেশ 21শে ফেব্রুয়ারি পালন করে। 2002 সালে সিয়েরা লিওন বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 2003 সালে ইউনেস্কোকে 21শে পদক দেওয়া হয়। 2006 সালে, এটা অবশ্য আমরা এখানে লিখে রেখেছি, 2006 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ নির্মিত হয় অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ড হেরিটেজ পার্কে। অর্থাৎ অস্ট্রেলিয়ায় হেরিটেজ পার্কে 2006 সালে মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মিত হয়। 2008 সালে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 2008 সালে। আর 2010 সালে তারা এই একটা ঘোষণা দেয় যে প্রতি বছর তারা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে। আচ্ছা, এখনকার আলোচনাগুলো একটু ম্যাজিক্যাল আলোচনা, আমাদের তত্ত্বীয় আলোচনা শেষ। আশা করি এখনকার আলোচনাগুলো খুব কাজে লাগবে। হ্যাঁ, ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন আমরা তাদেরকে কিভাবে মনে রাখবো, ওনাদের সম্পর্কে তথ্যগুলো কিভাবে মনে রাখবো, সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। রফিক উদ্দিন তিনি প্রথম শহীদ ছিলেন। তো রফিক উদ্দিন আমরা কিভাবে মনে রাখবো যে তিনি প্রথম শহীদ ছিলেন? মনে রাখবেন, রফিক উদ্দিনের র থেকে হচ্ছে রক্ত, আর প্রথম রক্ত দিয়েছিলেন রফিক উদ্দিন, তার মানে প্রথম শহীদ হয়েছিলেন রফিক উদ্দিন। এই প্রথম শহীদের ম থেকে মনে রাখবেন ওনার গ্রামের বাড়ি ছিল বা ওনার জন্ম হয়েছিল মানিকগঞ্জ। ওনার জন্ম কোথায় হয়েছিল? মানিকগঞ্জ। আর মানিকগঞ্জের বরিয়জ থেকে মনে রাখবেন যে ওনার পেশা ছিল, উনি একজন ছাত্র এবং উনি জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন, দ্বিতীয় বর্ষের বাণিজ্য বিভাগে। 2 নাম্বার, আব্দুল জব্বারের এই থেকে মনে রাখবেন 2, অর্থাৎ তিনি ছিলেন দ্বিতীয় শহীদ। আব্দুল জব্বার ছিলেন দ্বিতীয় শহীদ। আর ওনার পেশা ছিল, এই আব্দুলের দ এবং বরিয় জ এই দুইটা মিলে হচ্ছে দর্জি। ওনার পেশা ছিল হচ্ছে দর্জি। আর একটা বিষয় মনে রাখবেন, ওনার গ্রামের বাড়ি কিভাবে মনে রাখবো? গ্রামের বাড়ি মনে রাখবো হচ্ছে ওনার নামের সাথে, যেমন আব্দুল জব্বার গফুর এই নামটা কিন্তু কমনলি অনেক সময় বলা হয়। তো সেখান থেকে আব্দুল জব্বার গফুর থেকে মনে রাখবেন ওনার বাড়ি হচ্ছে গফরগাঁও কোথায়? ময়মনসিংহ। আবুল বরকতের আবুল থেকে মনে রাখবেন ওনার ডাক নাম ছিল হচ্ছে আবাই। ওনার ডাক নাম কি ছিল? আবাই। এই বরকত থেকে আমরা কিছু বিষয় মনে রাখবো, যেমন যাদেরকে আল্লাহ তাআলা বরকত দান করেন তারাই কেবল ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে পারে। আর ওই সময় তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া অনেক কঠিন ছিল, ঠিক আছে? তো ঢাকা ইউনিভার্সিটি তারাই চান্স পায় যাদেরকে আল্লাহ তাআলা বরকত দেন। তো আমরা মনে রাখবো হচ্ছে আবুল বরকত, তিনি স্টুডেন্ট ছিলেন। কোথাকার স্টুডেন্ট ছিলেন? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন এবং সেখানকার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। আর বরকত কারা পায়? যারা মুর্শিদ, যারা আল্লাহ তাআলার পাগল, তারা বরকত পায়। তো সেখান থেকে মনে রাখবেন যে মুর্শিদ থেকে মুর্শিদরা বরকত পায়। আর বরকতের বাড়ি ছিল মুর্শিদাবাদের এই বা থেকে মনে রাখবেন বাবলা গ্রামে। আর উনি আসলে দেখেন ভিনদেশী একজন মানুষ, উনি এসে বাংলাদেশে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন। তো উনাকে তো অবশ্যই একটা বড় পুরস্কার দেওয়া দরকার। তো উনাকে 21শে পদক দেওয়া হয়েছিল 2000 সালে। তারপর আসি আব্দুল আওয়ালের এই আল থেকে মনে রাখবেন, আলকে উল্টা করলে হয় লাই মানে হচ্ছে চালাই। তিনি কি করতেন? তিনি রিকশা চালাইতেন। অর্থাৎ আব্দুল আওয়াল ছিলেন একজন রিকশা চালক। আর সশস্ত্র বাহিনীর মোটর গাড়ি চাপায় উনি মারা গিয়েছিলেন। তো যেহেতু তিনি রিকশা চালাইতেন, আর রিকশা তখন কোথায় প্রচলিত ছিল? 1952 সালে। গ্রামে গঞ্জে তো অবশ্যই রিকশা ছিল না, গরুর গাড়ি ছিল। রিকশা ছিল কোথায়? ঢাকা। তো ওনার বাড়ি ছিল ঢাকার গ্যান্ডারিয়া। ওনার কি ছিল? বাড়ি ছিল। শফিউর রহমানের এই থেকে মনে রাখবেন সব উচ্চ। থেকে কি? উচ্চ। এই থেকে আমরা সব মানে উচ্চ বা হাই। উনার পেশা ছিল, উনি হাইকোর্টের এই থেকে উচ্চ, আর উচ্চ থেকে মনে রাখবেন হচ্ছে হাই, আর হাই থেকে মনে রাখবেন উনি হাইকোর্টের কেরানি ছিলেন। উনি কি ছিলেন? হাইকোর্টের কেরানি। এই শফিউর রহমানের সবকিছুই উচ্চ। অন্যান্যরা মারা গিয়েছিল, আগে যাদের নিয়ে আলোচনা করেছি সবাই মারা গিয়েছিল 21শে ফেব্রুয়ারি। 2 জন শুধু 21শে ফেব্রুয়ারির পরে মারা গিয়েছিল। এর মধ্যে একজন হচ্ছেন একটু উঁচুতে শফিউর রহমান। উনি 21শে ফেব্রুয়ারি মারা না গিয়ে উনি মারা গিয়েছিলেন 22 ফেব্রুয়ারি। আর উনার জন্মস্থানটাও একটু উঁচুতে, 24 পরগনা জেলা।
পরগনা জেলার হুগলিতে কন্যনগর গ্রামে ওনার জন্ম। আর শফিউর রহমানের বাবা, উনি প্রথম যে স্তম্ভটা নির্মিত হয়েছিল, এই প্রথম স্মৃতিস্তম্ভটা এটা উদ্বোধন করেন হচ্ছে শফিউর রহমানের বাবা। আব্দুস সালাম থেকে আমরা তথ্যগুলো সবগুলো সালাম থেকে মনে রাখার চেষ্টা করব। সালাম থেকে মনে রাখবেন ওনার পেশা। সালাম, যে কে বারবার সালাম দেয়, কাজে অকাজে, কারণে অকারণে সালাম কে দেয়? পিয়ন। তো আব্দুস সালামের পেশা ছিল, উনি ছিলেন একজন পিয়ন। আর উনি মৃত্যুবরণ করেছিলেন আব্দুস সালাম, সালামেই শুরু সালামেই শেষ। উনি সর্বশেষ মৃত্যুবরণ করেছিলেন, উনি গুলিবিদ্ধ হয়েছিলেন 21শে ফেব্রুয়ারি, কিন্তু মারা গিয়েছিলেন 7 এপ্রিল তিনি শহীদ হয়েছিলেন। আর সালাম থেকে একটা বিষয় মনে রাখবেন, আমরা সালাম যখন বেশি বেশি দেই, তখন বেশি বেশি সালাম দিলে ভালোবাসা তৈরি হয়। তো সালাম থেকে কি তৈরি হয়? ভালোবাসা। কি তৈরি হয়? সালাম থেকে ভালোবাসা তৈরি হয়। বা আমরা বলতে পারি, বেশি বেশি সালাম দিলে কেউ আপনার প্রতি ফিদা হয়ে যাবে ভালোবাসায়। এই ফিদা থেকে মনে রাখবেন, বেশি বেশি সালাম দিলে ভালোবাসা তৈরি হয়, মহাব্বত তৈরি হয়, ফিদা হয় মানুষ। তো এই ফিদা থেকে মনে রাখবেন ফেনীর দাগন বুইয়া। ওনার আব্দুস সালামের ওনার জন্মস্থান হচ্ছে ফেনীর দাগন বুইয়া। এই ওয়ালিউল্লাহ থেকে মনে রাখবেন, ওয়ালিউল্লাহ আমরা কিভাবে মনে রাখবো? ওয়ালিউল্লাহ থেকে মনে রাখবেন ওলি। অর্থাৎ এই ওয়ালিউল্লাহ থেকে আমরা ওলি মনে রাখবো। আর ওলি কারা হতে পারে? সাধারণত ওলি যারা শিশু, যারা ছোট বাচ্চা, তারা ওলি হতে পারে। তো এই ওলিউল্লাহ ছিল শিশু শ্রমিক, ওনার পেশা ছিল শিশু শ্রমিক, আর উনি ছিলেন সর্বকনিষ্ঠ শহীদ। ঠিক আছে, আমরা কিছু এমসিকিউ দেখে নিই। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরকতের আল্লাহ তাআলার বরকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। বরকত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভাষা শহীদ আবুল বরকতের জন্মস্থান কোথায়? আবুল বরকত, এই বরকত হচ্ছে কারা পায়? মুর্শিদ পায়। মুর্শিদ থেকে মনে রাখবেন মুর্শিদাবাদ, তার জন্মস্থান ছিল মুর্শিদাবাদ বাবলা। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম হচ্ছে সালাম। কোন ভাষা শহীদ ঢাকা হাইকোর্টের কেরানি ছিলেন বা ঢাকা হাইকোর্টের কর্মচারী ছিলেন? কে? যে বারবার সালাম দিত, যিনি উচ্চ ছিলেন না, হাই কেরানি ছিল। হাইকোর্টের কেরানি কে? হাই কোথা থেকে মনে রাখবো আমরা? হাই হচ্ছে শফিউরের উ থেকে উচ্চ মানে হাই। আর শফিউর রহমান ছিলেন হাইকোর্টের কেরানি। এখানে ভাষা শহীদ নন কে? রফিক ভাষা শহীদ, সালাম ভাষা শহীদ, জব্বার ভাষা শহীদ নন হচ্ছে নূর হুসাইন ভাষা শহীদ নন। আচ্ছা, আমরা একটা কোর্স শুরু হবে 10 এপ্রিল থেকে। 11তম গ্রেড থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দিবেন, এবং খাদ্য অধিদপ্তরের 10 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যাবেন, যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যাবেন। তো আশা করি একটু আগের আলোচনাটা আপনাদের বুঝতে সহজ হয়েছে। আমরা এখন আরো কিছু সুন্দর সুন্দর আলোচনা করব। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কিছু আলোচনা করি। ভাষা আন্দোলনে যা কিছু প্রথম তা আমরা কিভাবে মনে রাখবো? ভাষা আন্দোলনে যা কিছু প্রথম তা মনে রাখার জন্য আমি একটা ছোট্ট গল্প বলবো, এবং তার সাথে আমরা মনে রাখবো ভাষা আন্দোলনে যা কিছু প্রথম। তো যেহেতু ভাষার সাথে গল্প, তার এখানকার নায়ক হচ্ছে ভাসু। এই ভাসু প্রেম করতে হচ্ছে হাসুর সাথে। তো কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়, এই ভাসুর ব্রেকআপ হয়ে যায়। এরপর ভাসু কি হচ্ছে, কোনো একদিন সে ফাল্গুন মাসের 21শে ফেব্রুয়ারিতে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করার পর কবর জীবনে তার ভুল বুঝতে পারলো। এই ভাসু কি করলো? ফাল্গুন মাসের 21শে ফেব্রুয়ারিতে ফাঁসিতে মৃত্যুবরণ করার পর কবর জীবনে নিজের ভুল বুঝতে পারলো। সে কি ভুল করেছিল? তার যখন ব্রেকআপ হয়ে যায় হাসুর সাথে, সে নানান ধরনের আকাম করে বেড়াইতো, আর সেই ভুলগুলো সে কবর জীবনে গিয়ে রিয়েলাইজ করতে পারলো। আমি আবার বলি, ভাসু ফাল্গুন মাসের 21শে ফেব্রুয়ারিতে ফাঁসিতে মৃত্যুবরণ করার পর কবর জীবনে নিজের ভুল বুঝতে পারলো। তো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস মনে রাখবো। আর তার ভুলগুলা কি ছিল? তার ভুলগুলা ছিল কি? সে উপন্যাসের সংকলন আর কবিতা রচনায় কাটাতো প্রভাত। সে প্রভাতটা কাটাতো কিভাবে? উপন্যাসের সংকলন আর কবিতা রচনায়। নাটক, চলচ্চিত্র আর গানে কেটে যেত রাত। তো খেয়াল করেন, ছন্দটা একটু মনে রাখবেন কিভাবে। ভাসু ফাল্গুন মাসের 21শে ফেব্রুয়ারিতে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করার পর নিজের ভুল বুঝতে পারলো। আর তার ভুলগুলো কি ছিল? উপন্যাসের সংকলন এবং কবিতা রচনায় কাটাতো প্রভাত, নাটক, চলচ্চিত্র এবং গানে কেটে যেত রাত। তো এখানে প্রত্যেকটা থেকে একটু প্রত্যেকটা মনে রাখবো। দেখেন, এই যে 1 নাম্বার,
ফাল্গুন থেকে মনে রাখবো, ফাল্গুন ছিল প্রথম উপন্যাস। এই ফাল্গুন থেকে আমরা মনে রাখবো আরেক ফাল্গুন। ফাল্গুন থেকে কি আরেক ফাল্গুন, আর আরেক ফাল্গুন ছিল প্রথম উপন্যাস, যেটা লিখেছিলেন জহির রায়হান। এই 21শে ফেব্রুয়ারি থেকে আমরা মনে রাখবো, 21শে ফেব্রুয়ারি হচ্ছে প্রথম সংকলন। 21শে ফেব্রুয়ারি কি প্রথম সংকলন। কবিতা, এই ফাঁসি থেকে মনে রাখবো কাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি ছিল একটি কবিতা, প্রথম কবিতা। ভাষা আন্দোলনের প্রথম কবিতা হচ্ছে কাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই মৃত্যু থেকে মনে রাখবো, মৃত্যুকে যারা তুচ্ছ করিল, এটা ছিল প্রথম প্রভাত ফেরির গান, মৃত্যুকে যারা তুচ্ছ করিল। আমরা একটু নাম্বার দিই, এটা ছিল 2, এটা 2, এটা 3, এটা 3, এটা 4, এটা 4। ফাঁসি থেকে মনে রাখবো কাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মৃত্যু থেকে মনে রাখবো মৃত্যুকে যারা তুচ্ছ করিল, এটা ছিল প্রথম প্রভাত ফেরির গান। কবর, এটা হচ্ছে প্রথম নাটক, ভাষা আন্দোলনের প্রথম নাটক। জীবন থেকে মনে রাখবো আমরা জীবন থেকে নেওয়া, এটা ছিল প্রথম চলচ্চিত্র। আর ভুল থেকে মনে রাখবো আমরা, এটা ছিল প্রথম গান, ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। জীবন থেকে নেওয়া, মানে এই জীবনে দ্বারা বোঝাচ্ছি হলো জীবন থেকে নেওয়া, আর ভুল থেকে বোঝাচ্ছি হলো ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা ছিল প্রথম গান। এটা ছিল কি প্রথম গান। আমরা এগুলো বিস্তারিত পরের পেজে দেখাচ্ছি। উপন্যাস, উপন্যাস হচ্ছে প্রথম উপন্যাস ছিল কি আরেক ফাল্গুন। কে রচনা করেছেন? জহির রায়হান। জহির রায়হান যে সমস্ত রচনাগুলো করেছেন সেগুলোকে আমরা ঠাড়া মুখস্থ রাখবো, এগুলোর জন্য কোনো আমি নেমনিক দিচ্ছি না, বাকি পরের গুলোর জন্য নেমনিক দেব। সংকলন, প্রথম সংকলন ছিল হচ্ছে 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলন ছিল 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি ছিল প্রথম সংকলন। এটা কে রচনা করেছিলেন, কে সম্পাদনা করেছিলেন মনে রাখবো কিভাবে? দেখেন, সংকলন করা, রক্ষা করা কার কাজ? হাফিজের কাজ। হাফিজ, হাফিজ আরবি শব্দ যার অর্থ হচ্ছে রক্ষা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে হাফিজ। আল্লাহ তাআলা হাফিজ, আল্লাহ তাআলা রক্ষা করেন। ঠিক আছে, তো হাফিজ রক্ষা করেন, সেখান থেকে আমরা মনে রাখবো যে 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলন, প্রথম যে সংকলন করেছিলেন, রক্ষা করেছিলেন, কে করেছিলেন? হাসান হাফিজুর রহমান। উনি প্রথম সংকলন করেছিলেন 21শে ফেব্রুয়ারি নামে। কবিতা, কবিতা থেকে, কবিতা হচ্ছে আমরা কাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। লেখককে, কবিতা লিখেছিলেন কে? কাঁদতে আসেনি। আচ্ছা, কে কাঁদে? আমরা সাধারণত এই যে যখন আমাদের হাসু আপু ছিল, তখন অনেকেই হাসু আপুর কাছে গিয়ে বুবু বুবু করতো, বা আমরা অনেক কাঁদার সময় বুবু বুবু করি। তো এই কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এখান থেকে আমরা মনে রাখবো, বুবু থেকে মনে রাখবো এটার কবি ছিল মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কাদা থেকে সাধারণত আমরা বুবু বুবু বলে কাঁদি, এই বুবু থেকে মাহবুবুল আলম। প্রভাত ফেরির গান ছিল কোনটা? মৃত্যুকে যারা তুচ্ছ করিল, এই তুচ্ছ থেকে মনে রাখবো মশা। মশা অনেক তুচ্ছ, তুচ্ছ থেকে কি মনে রাখবো? মশা। এই মশা থেকে মনে রাখবো, এটা লেখক হচ্ছে, এটা রচয়িতা হচ্ছে মোশাররফ উদ্দিন। এই তুচ্ছ থেকে মশা, আর মশা থেকে কি মনে রাখবো? মোশাররফ উদ্দিন আহমেদ। নাটক, 21শে প্রথম নাটক ছিল কবর, মুনির চৌধুরী। এটা আর মনে রাখার দরকার নেই, এটা সবাই এমনিতেই পারেন। আর এটা তিনি রচনা করেছিলেন কারাগারে, প্রথম মঞ্চস্থও করেছিলেন কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। চলচ্চিত্র, চলচ্চিত্র কোনটা? জীবন থেকে নেওয়া। কে লিখেছিলেন, কে কে পরিচালনা করেছিলেন? জহির রায়হান। আর এটা মুক্তি পেয়েছিল 1970 সালে। জহির রায়হানের যে বিষয়গুলো ঠাড়া মুখস্থ করে ফেলবো। জহির রায়হান যে চলচ্চিত্রটা রচনা পরিচালনা করেছিলেন সেটা ছিল জীবন থেকে নেওয়া, আর এটাই ছিল ভাষা আন্দোলনের উপর প্রথম চলচ্চিত্র। গান, 21শে প্রথম গানটা ছিল কি? ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এটা যিনি লেখক ছিলেন তিনি হচ্ছেন গাজীউল হক। এই গাজীউল হক উনি একজন ভাষা সৈনিক ছিলেন। শুধু ভাষা সৈনিক না, এই যে 1952 সালের 22 ফেব্রুয়ারি যে আন্দোলনটা হয়েছিল, কার সভাপতিত্বে জানেন? এই গাজীউল হকের সভাপতিত্বে। তো তিনি ওখানকার যে নির্মমতা দেখেছিলেন সেটা তিনি ভুলতে পারেন নাই বলেই তিনি একটা গান রচনা করেছেন। একটা গান হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। আর এটা সুর করেছেন উনারই ছোট ভাই নিজামুল হক। ঠিক আছে, তো গাজীউল হক থেকে মনে রাখবো তিনি ভাষা সৈনিক ছিলেন, তিনি 22 ফেব্রুয়ারি সভাপতিত্ব করেছিলেন। আর ওই সময় উনি এত কষ্ট পেয়েছিলেন যে তিনি ভুলতে পারেন নাই ওই 21শে ফেব্রুয়ারি। এজন্য তিনি গান লিখেছেন ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ভাষা আন্দোলনের উপর রচিত গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে জনপ্রিয়তা লাভ করেছে সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটা একটা আর্তনাদের মতো মনে হয়। কিসের মতো মনে হয়? আর্তনাদ করা, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই আর্তনাদটা আমরা কার কাছে করি? গাফফারের কাছে করি। কার কাছে আমরা এই আর্তনাদটা করি? আমরা আফসোস করি না অনেক সময়, যে কোনো কিছু একটা বিষয় নিয়ে যখন আমরা আফসোস করি, আমরা
ভুল স্বীকার করি গাফফারের কাছে করি। গাফফারকে মানে যিনি মাফ করেন। আর কে করে? গাফফারের বান্দারা করে, আব্দুল গাফফাররা করে। গাফফারের বান্দা হচ্ছে আব্দুল। তো এই আব্দুল গাফফার, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে একটা আর্তনাদ, এটা আব্দুল গাফফার রচনা করেন। প্রথমে তিনি এটা কবিতা হিসেবে রচনা করেন। তিনি কি হিসেবে রচনা করেন? কবিতা। এবং এটা সংকলন করা হয় কোথায়? ওই যে 21শে ফেব্রুয়ারি যে সংকলনটা ছিল সেখানে এটাকে সংকলন করা হয়। এটা সুর দুইজনে করেন, একজন হচ্ছেন আব্দুল লতিফ আর একজন হচ্ছেন আলতাফ মাহমুদ। খেয়াল করেন, আব্দুল লতিফ, একজন হচ্ছেন আব্দুল লতিফ আর একজন হচ্ছেন আলতাফ। তো এখান থেকে মনে রাখবো, এই আব্দুলের বি থেকে মনে রাখবো বিফোর, অর্থাৎ তিনি পূর্বে রচনা করেছেন। আর আলতাফের এল থেকে মনে রাখবো লেটার, অর্থাৎ তিনি পরবর্তীতে এই সুর করেছেন। আব্দুলের বি থেকে মনে রাখবো যে তিনি পূর্বে সুর করেছেন, আর আলতাফের এল থেকে মনে রাখবো তিনি লেটার মানে পরবর্তীতে সুর করেছেন। এই গানটার সুর দুইজনে করেছেন, একজন আব্দুল লতিফ আর একজন আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদের সুরটা পরবর্তীতে হয়, যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে এবং এটাই বর্তমানে প্রচলিত আছে। এই গানগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো যে কিভাবে আমরা এই গানগুলোকে মনে রাখতে পারি। হ্যাঁ, গানগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি চলেন একটু দেখা যাক। সালাম সালাম হাজার সালাম, এই সালাম আমরা কার জন্য দেই? খোদার জন্য দেই। তো এটার গীতিকার ছিলেন, এই সালাম থেকে মনে রাখবেন, সালাম আমরা কার জন্য দেই, কাকে খুশি করার জন্য দেই? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দেই, খোদাকে খুশি করার জন্য দেই। তো এটার যে গীতিকার তিনি ছিলেন ফজলে খোদা। তিনি কে ছিলেন? ফজলে খোদা। আর এই হাজার 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 থেকে মনে রাখবেন, হাজার থেকে মনে রাখবেন জব্বার। এটা সুরকার হচ্ছে হাজার থেকে জব্বার, সুরকার হচ্ছেন আব্দুল জব্বার। কৃষ্ণচূড়া রক্ত পলাশের, কৃষ্ণচূড়া আর রক্ত পলাশের, এটা থেকে মনে রাখবেন পলাশের নাজিম মামু সরকার, তার রক্ত দরকার। পলাশের নাজিম মামু, এই মামু থেকে মামু মাহমুদ। পলাশের নাজিম মামু থেকে মাহমুদ। পলাশের নাজিম মামু সরকার, তার রক্ত দরকার। তো মনে রাখবেন এই কৃষ্ণচূড়া আর রক্ত পলাশের, এটার গীতিকার হচ্ছে নাজিম মাহমুদ আর এটার সুরকার হচ্ছে সাধন সরকার। সাধন সরকারের রক্ত দরকার মনে রাখবেন কিভাবে? পলাশের নাজিম মামু সরকার, তার রক্ত দরকার। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে মনে রাখবেন পলাশের মামু হচ্ছে নাজিম মাহমুদ, উনি হচ্ছেন এটার গীতিকার। আর সরকার, সাধন সরকার, উনি হচ্ছেন এটার সুরকার। রক্তে আবার প্রলয় দোলা, রক্তে আবার প্রলয় দোলা। আচ্ছা, এটা থেকে না আমি একটু অন্যভাবে মনে রাখতে পারি। এটা অবশ্য এত ইম্পর্টেন্ট না, তারপরে মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি। রক্তে কখন দোলা দেয়, রক্তে আবার প্রলয় দোলা। আমাদের রক্তটা অনেক সময় আপনারা জানি না, যখন একাকি যখন অনেক আপনি রাত্রেবেলা নামাজ পড়বেন, নামাজ পড়ে অনেক কান্নাকাটি করে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান, হ্যাঁ, রাত্রেবেলা অনেক কান্নাকাটি করে আপনি মাফ চাইলেন, দেখবেন কি মানে যখন আপনার মানে খুব মন থেকে আপনি মাফ চাচ্ছেন, শরীরটা না একটা ঝাঁকি দিয়ে উঠবে। বা অনেক সময় আপনি যখন খুব মনোযোগের সাথে নামাজ পড়বেন, শরীরটা একটা ঝাঁকি দিয়ে ওঠে, মানে শরীরের রক্তটা একটা দোলা দিয়ে ওঠে। তো এখান থেকে মনে রাখবেন এই রক্তের দোলা যখন আমরা গাফফারের কাছে আমাদের মাফ চাই, আল্লাহ তাআলার কাছে যখন আমরা মাফ চাই, গাফফারের কাছে যখন আমরা আমাদের ক্ষমা চাই, তখন শরীর দোলা দিয়ে ওঠে। তো সেখান থেকে মনে রাখবেন এই প্রলয় দোলা, রক্তের দোলাটা কখন হয়? যখন গাফফারের কাছে মাফ চাওয়া হয়। তো এটা লেখক হচ্ছে কে? এটার গীতিকার হচ্ছে কে? আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। তো এখানে আমরা অনেকগুলো গান যেগুলো আব্দুল লতিফ উনি সুর করেছেন, সবগুলোকে মনে রাখবো হচ্ছে একটা ছন্দে। ছন্দটা হচ্ছে ওরা আমার দাম দেয়নি মাগো, ওরা আমার দাম দেয়নি মাগো, ঢাকা শহর রক্তে ভাষা এই আমার বাংলা ভাষা, ঢাকা শহর রক্তে ভাষা এই আমার বাংলা ভাষা। ঠিক আছে? ওরা আমার দাম দেয়নি মাগো, ওরা আমার দাম দেয়নি মাগো, ঢাকা শহর রক্তে ভাষা এই আমার বাংলা ভাষা। এই যে ছন্দটা দিয়ে মনে রাখবেন, এগুলো সবগুলো আব্দুল লতিফ তিনিই গীতিকার, তিনিই সুরকার। ওরা আমার দাম দেয়নি মাগো, ঢাকা শহর রক্তে ভাষা এ আমার বাংলা ভাষা। এটা দিয়ে আপনি মনে রাখবেন আব্দুল লতিফ নিজেই সুর করেছেন, নিজেই এটার গীতিকার। ছন্দটা কি? ওরা আমার দাম দেয়নি মাগো, ঢাকা শহর রক্তে ভাষা এ আমার বাংলা ভাষা। ওরা আমার মুখের ভাষা খেড়ে নিতে চায়, দাম দিয়ে কিনেছি বাংলা, দাম থেকে দাম দিয়ে কিনেছি বাংলা, মাগো থেকে মাগো আটি ফাল্গুনের কথা আমরা ভুলি নাই। আর ঢাকা শহর রক্তে ভাষা, তোরা ঢাকা শহর রক্ত ভাষাইলি, আর এ আমার বাংলা ভাষা। এখান থেকে তো
লাইনটাই পুরোপুরি চলে আসছে। তো এখান থেকে আপনি মনে রাখবেন এগুলার সুরকার এবং গীতিকার দুইটাই আব্দুল লতিফ। তারপরে আসি আলতাফ মাহমুদের। আলতাফ মাহমুদের উনি যে উনি সবসময় সুরকারী ছিলেন। আলতাফ মাহমুদ কখনো গীতিকার মানে ছিলেন না, উনি সবসময় সুরই করেছেন। তো আলতাফ মাহমুদের 3টা গান আমরা মনে রাখবো, যে 3টা গান তিনি সুর করেছেন। এগুলোর গীতিকারটাকে সেটা আমরা একটু মনে রাখবো। খেয়াল করেন কিভাবে মনে রাখবো। ঘুমের দেশে ঘুম ভাঙাতে গেল যারা, ঘুমের দেশে ঘুম ভাঙাতে গেল যারা। আচ্ছা, ঘুম কেন কে ভাঙায়? বাদরগুলো ভাঙায়। ঘুম ভাঙায়, ঘুম ভাঙানো হচ্ছে বাদরের কাজ, যারা বাদরামি করে তাদের কাজ। ওই বাদর থেকে মনে রাখবেন বদরুল হাসান। ঘুম ভাঙায় কারা? যারা বাদর। আর বাদর থেকে মনে রাখবেন বদরুল হাসান। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, এই আন্দোলন কারা করে? আন্দোলন করেছে কোপাস শামসু। যারা কোপাস শামসু, আপনারা কি ছোটবেলায় শুনেছেন কিনা? কোপাস শামসু নামে একটা মনে হয় সম্ভবত বাংলা মুভি ছিল, কোপাস শামসু। হ্যাঁ, কোপাস শামসু। এই কোপাস শামসু থেকে মনে রাখবেন ও খালি কোপায় আর আন্দোলন করে। তো এখান থেকে মনে রাখবেন শামসুদ্দিন আহমেদ, এই রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালিরা, এখান থেকে মনে রাখবেন এটা কে করে? এই কোপাকপি আন্দোলন কে করে? শামসুদ্দিন। মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে, এই তুচ্ছ থেকে মনে রাখবেন মশা। মশা একটা তুচ্ছ প্রাণী, আর সেই মশা থেকে মনে রাখবেন মোশাররফ। মশা থেকে কি মনে রাখবেন? মোশাররফ হোসেন। আর এই 3টা গানেরই সুর করেছেন আলতাফ মাহমুদ। ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা নিয়ে তো আমরা একটু আগে আলোচনা করেছিলামই। গাজীউল হক। গাজীউল হক তিনি কিন্তু, আমি আবারও বলছি, গাজীউল হক 1952 সালে 21শে ফেব্রুয়ারি যখন আপনার আন্দোলন ধর্মঘটের জন্য ছাত্ররা বেরিয়ে যাচ্ছিল, এটা সভাপতিত্ব কে করেছিলেন? এই গাজীউল হক, উনি সভাপতিত্ব করেছিলেন। আর উনি আসলে ওখানকার যে নির্মমতা দেখেছিলেন ওটা ভুলতে পারেন নাই, এই জন্য তিনি গান রচনা করেছেন ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এখন তিনি আর সুর করতে পারেন নাই, তার সুর করেছে তার ছোট ভাই নিজামুল হক। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই চলবেই। এই জনতার সংগ্রাম চলবেই চলবেই, এগুলো কাদের বিরুদ্ধে চলে সবসময় সংগ্রামগুলো? যারা মির্জাফর। যারা মির্জাফর। মির্জাফর কারা? যারা দেশের সাথে আপনার হচ্ছে বেইমানি করে, তারা হচ্ছে মির্জাফর। তো মনে রাখবেন সংগ্রাম সাধারণত মির্জাফরদের বিরুদ্ধে হয়, এখন সে যেই হোক। সাধারণত দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে যারা বেইমানি, মানুষের সাথে যারা বেইমানি করে তারা হলো মির্জাফর। আর এই আমাদের সংগ্রাম চলবেই চলবেই, এই সংগ্রাম এটার সুরকার এবং গীতিকার হচ্ছেন সিকান্দার আবু জাফর। এই মির্জাফর থেকে মনে রাখবেন জাফর, মির্জাফর থেকে জাফর। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো আমরা এখানে কিছু এমসিকিউ লিখেছি। আসলে আমি এমসিকিউ গুলো আনিনি, এমসিকিউ গুলো রাখলে আরো অনেক বড় হয়ে যেত ক্লাসটা, সেজন্য এমসিকিউ গুলো কম কম এনেছি। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে কে? এটা রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে তার একটা আর্তনাদ ছিল। কার আর্তনাদ ছিল? গাফফারের কাছে আর্তনাদটা কে করে? আব্দুল গাফফার করে, গাফফারের বান্দা। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, এই রচনাটি প্রথমে ছিল কবিতা আর এরপরে হয়েছে গান। তো এটা কার ছিল? আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা, এবং পরে কি হয়েছে? গান হয়েছে। 21-এর গান এটা একটা সংকলন। 21-এর গান কবিতার রচয়িতা কে? 21-এর গান কবিতার রচয়িতা হচ্ছে, আচ্ছা সরি, 21-এর গান এটা রচিত হচ্ছে আব্দুল গাফফার। এটা নিয়ে আমাদের আলোচনা হয় নাই, 21-এর গান নিয়ে আমাদের আলোচনা হয় নাই, ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। তো আমরা পরবর্তী আলোচনাতে যাই, তারপর এটা চলে আসবে। হ্যাঁ, স্মৃতিস্তম্ভগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, সরি কবিতাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, যে কোন কবিতা কে লিখেছিলেন। হ্যাঁ, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কবিতা আছে। তো খেয়াল করেন আমরা এই কবিতাগুলো কে লিখেছে এগুলো মনে রাখবো কিভাবে? এই মনে রাখাটা হচ্ছে টাফ। মনে রাখবো কিভাবে? একটা হিন্টস দরকার, মনে রাখার জন্য একটা হিন্টস দরকার। তো আমরা কিভাবে মনে রাখবো একটু দেখি। স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ বা স্মৃতির মিনার, স্মৃতির মিনার বা স্তম্ভ এগুলো একটা মজবুত জিনিস। আর আমাদের ময়মনসিংহ এর একটা জুতা আছে, জুতার নাম হলো আজাদ জুতা, এটা অনেক মজবুত। তো স্মৃতিস্তম্ভ যেরকম মজবুত, স্মৃতির মিনার যেরকম মজবুত, সেরকম আজাদ জুতাও মজবুত। ওই আজাদ জুতা থেকে মনে রাখবেন এই মিনার থেকে, মিনারের মজবুত বা মিনার যেরকম শক্ত, আজাদ জুতা এরকম শক্ত। তো এই স্মৃতিস্তম্ভ বা স্মৃতির মিনার লিখেছেন কে? আলাউদ্দিন আল আজাদ। এখান থেকে আপনি মনে রাখবেন কিভাবে? স্মৃতিস্তম্ভ যেরকম মজবুত, আজাদ জুতাও সেরকম মজবুত। তো দুইটার মধ্যে একটা কানেকশন হলো কি? মজবুতি। ঠিক আছে, তো স্মৃতিস্তম্ভ বা স্মৃতির মিনার এটা কে লিখেছেন? আলাউদ্দিন আল আজাদ। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এই দুঃখিনী থেকে মনে রাখবেন সরি। দুঃখিনী থেকে কি মনে রাখবেন? সরি। সরি থেকে সুর, আর সুর থেকে শামসুর।
বর্ণমালা আমার দুঃখিনী, বর্ণমালা, এই দুঃখিনী থেকে সরি, সরি থেকে সুর, সুর থেকে শামসুর। তো এই বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কে লিখেছেন? শামসুর রহমান। শহীদ স্মরণে, এই স্মরণে থেকে মনে রাখবেন মরণে, শহীদ স্মরণে, শহীদ মরণে, ঠিক আছে? এই মরণে থেকে মনে রাখবেন মনিরুজ্জামান। শহীদ স্মরণে, শহীদ মরণে, এই মরণে থেকে মনে রাখবেন কি? মনিরুজ্জামান। কোনো এক মাকে, এখানে কোনো হবে, কোনো এক মাকে। আচ্ছা, আমাদের যে মীর জাফর ছিল, সে কি করেছিল? সে কোনো এক মাকে সন্তান হারা করেছিল। তার ষড়যন্ত্রের কারণে কোনো এক মা সন্তান হারা হয়েছিলেন। আর কোনো এক মাকে থেকে মনে রাখবেন, কোনো এক মা সন্তান হারা হয়েছিল কার জন্য? মীর জাফরের জন্য। এখান থেকে মনে রাখবেন কোনো এক মাকে আবু জাফর ওবাইদুল্লাহ। জাফর মনে রাখবেন, জাফর এর কারণে কোনো এক মায়ের সন্তান হারিয়েছিল। অমর একুশে, এই অমর একুশে, অমর থেকে মনে রাখবেন অমর কে? যিনি হাফিজ। হাফিজ আমি আগেই বলেছিলাম, হাফিজ হলো, হাফিজ আল্লাহ তাআলার একটা নাম হাফিজ। আল্লাহ তাআলা অমর, আল্লাহ তাআলা অমর। তো হাফিজ থেকে মনে রাখবেন অমর। তো অমর একুশে কে রচনা করেছেন? অমর একুশে হাসান হাফিজুর রহমান। অমর কে? হাফিজ। আল্লাহ তাআলা হচ্ছেন অমর। তো সেখান থেকে মনে রাখবেন অমর একুশে থেকে, অমর একুশে কে লিখেছেন? হাসান হাফিজুর রহমান। একুশের কবিতা, একুশের কবিতা থেকে কিভাবে মনে রাখবেন? একুশের কবিতা, একুশের কবিতা শুনলেই একটা আর্তনাদ আসে, আহ, এরকম একটা কষ্ট আসে, আহ মাবুদ, এরকম একটা মানে ডাক আসে। তো একুশের কবিতা কষ্টের কবিতা। এখান থেকে আহ মাবুদ, আহ মাহমুদ, আহ মাহবুদ থেকে মনে রাখবেন আহ থেকে আল, আর মাহবুদ অবশ্যই আল্লাহ তাআলা মাফ করুক আমরা এগুলো মনে রাখার জন্য, আহ মাহবুদ থেকে মাহমুদ। তো একুশের কবিতা শুনলেই একটা আর্তনাদ আসে, আহ, এখান থেকে মনে রাখবেন একুশের কবিতা কে লিখেছেন? আল মাহমুদ। ঠিক আছে? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। তো আমরা যে উপন্যাসগুলো আছে এগুলো মনে রাখাটা খুবই সহজ। খেয়াল করেন, আমরা শওকত উসমানের ওনারটা খুবই আসে এমসিকিউ এর মধ্যে। হ্যাঁ, আপনি যখন আপনি যদি জব সলিউশন বোর্ড পড়েন তাহলে এগুলা সলিউশন খুব সুন্দর পাবেন। আর্তনাদ, আমরা একটা ছন্দ রাখতে পারি এরকম যে উপহাসের, শওকত উসমানের উপন্যাসের আর্তনাদ গল্পের মতো মৌন নয়। শওকত উসমানের উপন্যাসের আর্তনাদ গল্পের মতো মৌন নয়। অর্থাৎ শওকত উসমানের উপন্যাস হচ্ছে আর্তনাদ, আর ওনার গল্প হচ্ছে মৌন নয়। ওনার উপন্যাসটা হচ্ছে আর্তনাদ আর ওনার গল্প হচ্ছে মৌন নয়। দুইটা কিন্তু এমসিকিউতে আসে, হ্যাঁ, খুবই আসে, বিভিন্ন পরীক্ষায় খুবই আসে এগুলা। শওকত উসমানের উপন্যাস হচ্ছে আর্তনাদ, শওকত উসমানের উপন্যাসের আর্তনাদ গল্পের মতো মৌন নয়। মনে থাকবে, শওকত উসমানের উপন্যাসের আর্তনাদ গল্পের মতো মৌন নয়। এই শেরিনা হোসেন থেকে মনে রাখবেন যে জীবনের ঘন্টায় সে হাসে, জীবনের শেষ ঘন্টায় সে হাসে, জীবনের শেষ ঘন্টায় সে হাসে। তো এই জীবন থেকে মনে রাখবেন যাপিত জীবন, শেষ ঘন্টা থেকে মনে রাখবেন নিরন্তর ঘন্টাধ্বনি, আর সে হাসে মানে হচ্ছে সেলিনা হাসে থেকে হোসেন, সেলিনা হোসেন সে হাসে, জীবনের শেষ ঘন্টায় সে হাসে, জীবনের শেষ ঘন্টায় সে হাসে। তো সে জীবন থেকে মনে রাখবেন যাপিত জীবন, আর শেষ ঘন্টা থেকে মনে রাখবেন নিরন্তর ঘন্টাধ্বনি। এটা হচ্ছে সেলিনা হোসেনের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। জহির রায়হান থেকে মনে রাখবেন, জহির রায়হান তখনই শুধু একুশের গল্প বলে যখন সূর্যগ্রহণ হয়। অর্থাৎ সূর্যগ্রহণ হলেই জহির রায়হান একুশের গল্প বলেন। জহির রায়হান কখন একুশের গল্প বলেন? যখন সূর্যগ্রহণ হয়। তো জহির রায়হানের গল্প হচ্ছে দুইটা, একটা হচ্ছে একুশের গল্প আর একটা হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ, জহির রায়হানের একুশের গল্প তখনই বলেন যখন সূর্যগ্রহণ হয়, বা সূর্যগ্রহণের সময়ই জহির রায়হান একুশের গল্প বলেন। ঠিক আছে? আচ্ছা, এখানে যে তথ্যগুলো আছে এগুলো খুবই সিম্পল সিম্পল তথ্য, আমরা একটু ঝটপট আলোচনা করে ফেলি। এগুলো আসলে আপনাদের এমনিতে একবার পড়লেই মনে থাকবে। প্রথম শহীদ মিনার নির্মিত হয় রাজশাহী কলেজ মুসলিম হোটেলের এফ ব্লকের সামনে। প্রথম শহীদ মিনার নির্মিত হয়, আর এটা নির্মিত হয় 21শে ফেব্রুয়ারি, আর এটাকে পুলিশ ভেঙে ফেলে 22 ফেব্রুয়ারি। এগুলো থেকে আমাদের তেমন প্রশ্ন আসে না। প্রশ্ন আসে হলো ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার থেকে। তো ঢাকায় নির্মিত যে প্রথম শহীদ মিনারটা, সেটার নাম হচ্ছে স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ। এটার নাম কি? শহীদ স্মৃতিস্তম্ভ। ঢাকায় নির্মিত শহীদ মিনারের নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। অবস্থান ছিল ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে। এটা নির্মিত হয় 23 ফেব্রুয়ারি। কত সালে নির্মিত, কখন নির্মিত হয়? 1952 সালের 23 ফেব্রুয়ারি। এটার উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়, আর উদ্বোধন করেন শফিউর রহমানের বাবা। কে উদ্বোধন করেন? শফিউর রহমানের বাবা।
আর এটার যে নকশা করেন, সেই নকশাটা কি করেন? নকশা করেন হচ্ছে, মনে রাখবেন, আহ বাদর, এই যে এই ধরনের আপনার হচ্ছে গিয়ে শহীদ মিনার বানানো, এটা আসলে ভালো কাজ না, অবশ্যই ভালো কাজ না, এগুলোতে পূজা হয়, শিরক হয়। তো এগুলো কারা করতে পারে? যারা বাদর টাইপের মানুষ, যারা হায়ানা টাইপের মানুষ। তো আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি, এখানে বাদর থেকে মনে রাখবেন বদরুল আলম, আর হায়ানা থেকে মনে রাখবেন নাইম হায়দার। ঠিক আছে, নাইম হায়দার এবং বদরুল আলম, ওনারা এটা নকশা করেন। আর এটা উদ্বোধন করেন কে? শফিউর রহমানের বাবা এটার উদ্বোধন করেন। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি বুঝতে পারছেন। এখানে মনে রাখবেন হচ্ছে বদরুল আলম, বদরুল হচ্ছে বাদর, মনে রাখবেন কিভাবে, যে বাদর আর হায়নারা এই সমস্ত শহীদ মিনার বানায় পূজা করার জন্য। তো এখান থেকে মনে রাখবেন বদরুল, আর হায়ানা থেকে মনে রাখবেন হায়দার, নাইম হায়দার। ঠিক আছে, তো আমরা জাস্ট এই যে শেষের নামগুলো মনে রাখলেই তো ইনাফ। বদরুল আর একটাকে হায়দার, আপনার নাম মনে থাকলেই হলো। আপনি তো লিখবেন হচ্ছে, আপনি তো দাগাবেন হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আসলে দাগায় ফেলবেন। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার গুলো আমরা কিভাবে মনে রাখবো? বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের নাম হচ্ছে, মানে বর্তমান শহীদ মিনার নাম হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার, এটার অবস্থান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। এটা নির্মাণ শুরু হয় কিন্তু 57 সালে, 1957 সালে নির্মাণ শুরু হয়, এবং 6 বছর পরে এটা আপনার হচ্ছে গিয়ে সম্পন্ন হয়। ঠিক আছে, এটা নকশা করেন কে? মনে রাখবেন শহীদ থেকে মনে রাখবেন হামিদ, শহীদ থেকে কে? হামিদ। তো এটা নকশা করেন হচ্ছে হামিদুর রহমান। নকশাটা কি করেন? হামিদুর রহমান নকশা করেন। আর মূল নকশা পরিবর্তন করে আবার নতুন একটা নকশা দাঁড় করানো হয় 1962 সালে। আর এটা উদ্বোধন করা হয় 1963 সালের 21শে ফেব্রুয়ারি, এটা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন হচ্ছে কে? উদ্বোধন করেন হচ্ছে আহ বরকতের মা, আবুল বরকতের মা হাসিনা বেগম। ঠিক আছে, আবুল বরকতের মা হাসিনা বেগম এটার উদ্বোধন করেন। হাসিনা বেগম কে ছিলেন? বরকতের মা। ঠিক আছে, শহীদ বরকতের মা ছিলেন হাসিনা বেগম। অন্যান্য শহীদ মিনার, বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনারটা হচ্ছে জাহাঙ্গীরনগর অবস্থিত। কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত কোথায়? জাহাঙ্গীরনগর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, রাজশাহী, এখান থেকে মনে রাখবেন রাজশাহী বসির, রাজশাহী বসি। তো এখান থেকে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা করেন কে? মুর্তজা বশির। কে? মুর্তজা বশির। আপনি শুধু শর্ট নামগুলো একটু মনে রাখবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার নকশা করেন কে? মুর্তজা বশির। 1997 সালে দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? 1997 সালে দেশের বাহিরে প্রথম লন্ডনে, লন্ডনের ওল্ড হ্যামে, লন্ডন। কোথায়? লন্ডন বা যুক্তরাজ্যে। লন্ডন কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। 1999 সালে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় কোথায়? লন্ডনের টাওয়ার হ্যামলেটে। 2005 সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানে, টোকিওতে। জাপানের কোথায়? জাপানের টোকিওতে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। আর মধ্যপ্রাচ্যে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? ওমানে। কোথায়? ওমান। আচ্ছা, এখন আমরা ভাস্কর্যগুলো একটু, শহীদ স্মরণে আমাদের যে ভাস্কর্যগুলো আছে, জাহাঙ্গীরনগরে জাহানারা বেগম, সরি জাহানারা পারভিন, জাহানারা পারভিন কোথায় ভাস্কর্য বানাইছেন? জাহাঙ্গীরনগর। জাহানারা জাহাঙ্গীরনগর। ঠিক আছে, আর ওনার ওই যে জাহান, জাহান থেকে মনে রাখবেন এই জাহান হচ্ছে অমর, ওনার সবকিছুই অমর আছে। অমর 21-এ অমর, ভাষা অমর। ঠিক আছে, তো জাহানারা পারভিন জাহাঙ্গীরনগর ওনার ভাস্কর্যগুলো বানাইছেন, আর ওনার ভাস্কর্যগুলো ওই জাহানারা থেকে, জাহান আর জাহান হচ্ছে সবকিছু অমর। তো ওনার ভাস্কর্যগুলো হচ্ছে কি? অমর 21-এ, আবার ভাষা অমর। মোদের গরবটা একটু মনে রাখবেন, এটা কোনো নেমনিক স্যারে মনে রাখবেন। মোদের গরব উকিল পাল, এটা ছিল হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোদের গরব উকিল পাল কোথায়? বাংলা একাডেমির প্রাঙ্গণে। আর জননী ও গর্বিত বর্ণমালায়, বর্ণমালা থেকে মনে রাখবেন বর্ণ মৃণাল, বর্ণ, এই যে বর্ণমালা আছে এখানে মা রেফ মূর্ধন্য আছে, এখানেও মৃ না, মানে ম রি মূর্ধন্য আছে। বর্ণমালা মৃণাল, বর্ণমালা মৃণাল নামটা কিন্তু খুব মনে থাকবে, বর্ণমালা মৃণাল। আর এটা পারিবাগ মোড় ঢাকা, পরিবাগ মোড় ঢাকা। তো মনে রাখবেন এই জননীয় গর্বিত বর্ণমালা কে বানান? কে স্থপতি? মৃণাল হক। মৃণাল হক, বর্ণমালা মৃণাল। ঠিক আছে, ভাষা আন্দোলনের নিয়ে কয়েকটা চলচ্চিত্র আছে।
চলচ্চিত্রগুলো একটু আমরা দেখে নিই। যে ফাগুন হাওয়াই হচ্ছে তৌকির আহমেদ, এটা বউ কথা কও উপন্যাসের অবলম্বনে 2019 সালে, এটা কিসের অবলম্বনে রচিত হয়? এটা ভাষা আন্দোলন ভিত্তিক একটা চলচ্চিত্র। বউ কথা কও উপন্যাসের অবলম্বনে, বউ কথা কও উপন্যাসের অবলম্বনে। আর এটা কত সালে হয়? এই ফাগুন হাওয়াই, এটা হচ্ছে 2019 সালে, 2019 সালে তৌকির আহমেদ এর পরিচালনায় এই ফাগুন হাওয়াই চলচ্চিত্রটি পরিচালিত হয়। লেটস দেয়ার বি লাইট, এটা তো সবাই পারেন, লেট দেয়ার বি লাইট, জহির রায়হান, লেট দেয়ার বি লাইট, জহির রায়হান, এটা একটা প্রামাণ্য চলচ্চিত্র। আর বাংলা, এই বাংলা মনে রাখবেন, কখন বাংলা কথা বলা শুরু করাই তাকে সফার অস্কার দেওয়া হলো। কখন প্রথম বাংলা বলাই তাকে সফার অস্কার দেওয়া হলো। এই যে এই বাংলা, এটা পরিচালনা করেন হচ্ছে শহীদুল ইসলাম খোকন। আর এটা কোন উপন্যাসের অবলম্বনে? এটা আহমদ সফার অস্কার উপন্যাস অবলম্বনে। বাংলা, এই চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? খোকন। মনে রাখবেন, খোকন প্রথম বাংলা বলাই তাকে সফার অস্কার দেওয়া হলো। খোকন প্রথম বাংলা বলাই তাকে সফার অস্কার দেওয়া হলো। ঠিক আছে, খোকন প্রথম বাংলা বলাই তাকে সফার অস্কার দেওয়া হলো। এখান থেকে মনে রাখবেন হচ্ছে বাংলাটা লিখেছেন কে? বাংলা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে? শহীদুল ইসলাম খোকন। আর কোন উপন্যাস অবলম্বনে? অস্কার উপন্যাসটি কে লিখেছিলেন? সফা, আহমদ সফা। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের বিশাল আলোচনা হলো আসলে। এখানে কিছু আলোচনা আমি আসলে এমসিকিউ গুলো এত আনি নাই। আর আহ, একটু হয়তোবা আপনাদের কাছে কেমন লেগেছে, আলোচনাটা আরেকটু গোছানো হইতে পারতো। আমি আসলে প্রথমে ওই যে তাত্ত্বিক যে আলোচনাগুলো আছে, যেগুলো মুখস্থ টাইপের আলোচনা, সেগুলোতে অনেকে হয়তোবা মজা পাই নাই, বাট পরের আলোচনাগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। এই যেগুলা নেমোনিক টাইপের আলোচনা, এগুলো খুবই কাজে লাগবে। আর ক্লাসটা আশা করি খুব কাজে লাগবে। শুরু থেকে দেখবেন অনেক তথ্য এখানে আমি দিয়েছি। ইনশাআল্লাহ এই তথ্যগুলো আপনার জানা থাকলে এই টপিকটার উপরে আর প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।